ঢাবি প্রভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না ৭ কলেজ। দাবি আদায়ে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান আইন উপদেষ্টার। শিক্ষার্থীদের মারামারির ঘটনা অনাকাঙ্ক্ষিত। শ্রমিক নেতার মুক্তির দাবিতে চলছে ট্যাঙ্ক লরি ধর্মঘট। ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ। এবং বসুন্ধরা থেকে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার। হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। রাজধানীর নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাবির প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি পূরণে ৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শায়না দাবিগুলো তুলে ধরেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৭ কলেজের সকল একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নের দাবিও জানানো হয়। তবে জনদুর্ভোগ বিবেচনায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এদিকে ২০২৪-২৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজের শিক্ষার্থীদের ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে আরও ঢাবির অধিভুক্ত থাকছে না এই ৭ কলেজ। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে ধর্মঘট অব্যাহত রয়েছে। শ্রমিক ইউনিয়নের ডাকে তারা এই কর্মসূচি পালন করেছে। আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল ৮টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করেন। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখেন। ট্যাঙ্ক লরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের ৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ১২ জনকে পৃথক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান, এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই সব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত সেপ্টেম্বরে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ঢাকা ১৯ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে রবিবার পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কথা ছিল শ্রমিক হিসেবে পাঠানো হবে মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপের কোনো দেশে, অথচ ট্যুরিস্ট ভিসায় পাঠিয়ে দেওয়া হয় ভিয়েতনামে। এতে স্বপ্নভঙ্গ হয় ঢাকার কামরাঙ্গীচরের অন্তত 20টি পরিবারের। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হওয়া 5 যুবক এশিয়ান টেলিভিশনকে জানান সেই স্বপ্নভঙ্গের কথা। চোখের জলে তুলে ধরেন অমানবিক নির্যাতনের বর্ণনা। আব্দুর রহিমের ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ শাকিল ব্যাপারী জীবনে একটু ভালো থাকার স্বপ্ন দেখেছিলেন। আশা করেছিলেন বিদেশ যাবেন। বিদেশ যেতে পারলেও 4 মাসের মাথায় দুর্বিষহ এক স্মৃতি নিয়ে ফিরতে হয়েছে দেশে। সোহাগ দালাল নামের একজন দালাল আছে, উনি আমাকে বুলগেরিয়া পাঠানোর কথা বলছিল। উনি আমাকে বুলগেরিয়া পাঠাবে বলে 1 বছর আমাকে ঘুরাইছে, ধানাই পানাই করে। ঘুরানোর পর আমার কাছ থেকে 4.5 লক্ষ টাকা নিয়ে আমাকে ভিয়েতনাম পাঠায়। কোনো কাজ বাজ দেয় নাই, আমার ঘুরাইছে, ওইখানে মারধর করছে। তারপর আমার বাংলাদেশে 2 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে আসতে হয়েছে। দালালের খপ্পরে পড়ে এখন সহায় সম্বল হারিয়ে নিঃস্ব তার পরিবার। 9 লাখ টাকা জমা দিচ্ছে অনেক কষ্ট করে। দেওয়ার ছেলের 4 লাখ টাকা তো আনছে, আমি অনেক কষ্ট করে গেছি। আমার মনে করেন সুদের লাভে আমার মনে করেন আমি চলতেই কষ্ট হয়ে যায়, আমার বুকে ভিতরে ব্যথা উঠে যায় টেনশন করতে করতে। এমন গল্প শুধু শাকিলের নয়, কামরাঙ্গীরচর এলাকার ইসলাম উদ্দিন, অনিল ব্যাপারী, আব্দুর রহমান মানিক সহ আরো অনেকের। এদের কেউ কেউ 4 থেকে 5 মাস ভিয়েতনামে থেকে ফিরেছেন দেশে, আবার কেউ কেউ টাকা দিয়েও বিদেশে যেতে পারেননি। সৌদি আরবের জন্য আমি টাকা জমা দিয়েছিলাম, আমাকে 1 বছর ঘুরায়া তারপরে আমার ভিয়েতনামে পাঠাইয়া দেয়। ভিয়েতনামে পাঠাইয়া দেওয়ার পরে ভিয়েতনামে এক দালালের কাছে আমার বিক্রি করে দেয়। সের নাম হয়েছে সিয়াম, তার বাড়ি হচ্ছে মাদারীপুরে। আমরা তো এক লোকে 3-4 জন যাওয়ার কথা ছিল, তো দেখি যে বন্ধু বান্ধব যে আটকা পড়ে গেছে, তো ওরা বলতেছে তুই আসিস না, তুই আসলে তুই এনে ফান্দে পড়ে যাবি। টোটাল 4.5 লাখ টাকা নিয়ে আমারে ঘুরাইতেছে। পরে বলছে সৌদিতে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার কথা বললে আমাদের টাকা নিয়ে গেছে, মনে করেন নিয়ে ঘুরাইতে আছে। নিয়ে পরে 30 তারিখ ডেট দেওয়ার পর আবার সে দালাল বাইকে গেছে। দালালদের সাথে অনেক চক্র আছে, নেতা আছে, এলাকার নেতা পেতা সবাই আছে, তাকে কোনোভাবেই ধরা যাচ্ছে না। প্রতারক সোহাগকে টাকা দিয়ে এখন পাগল প্রায় মানিকের মা। 3 পিস লুঙ্গি ড্রেস 2 টাকা পয়সা দিছি, আমার কষ্টের টাকাই ঢেলে গেছে। আজকে আমি 2 টাকা ওষুধ খাইতে পারি না, আমি পাগল অভিযুক্ত সোহাগ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ছোট কালীনগর এলাকার বাসিন্দা হলেও থাকেন কামরাঙ্গীরচরের বড়গ্রামে। তার সেই বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলেও মেলেনি সাড়া। এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন বিচারের দাবি। আমরা লাখ লাখ টাকা খরচ করে গেছি, আবার লাখ লাখ টাকা খরচ করে দেশে আছি, আমরা বিচার চাই, আমরা প্রতারিত হয়েছি। ভাগ্য পরিবর্তনের আশায় বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার যুবক যুবতী পাড়ি জমান বিদেশে। তবে তারা প্রায়ই দালালের খপ্পরে পড়ে হারান সবকিছু, নিঃস্ব হয়ে বসেন পথে। তাই বিদেশ যাওয়ার আগে খোঁজ খবর নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ সচেতন মহলের। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, কামরাঙ্গীরচর, ঢাকা। ফের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাতাস আর শীতের দাপটে জবুথবু জনজীবন। ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়েছে চারপাশ। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। শীতের প্রকোপে মাঠ ঘাটে কাজ করা মানুষের কষ্টও বেড়েছে। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। আবহাওয়া অফিস জানায়, ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েকদিন। মধ্যরাতে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারামারি ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। এদিকে সংঘর্ষ কিংবা রাস্তা অবরোধ করে আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে।
যে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন বাংলাদেশের সৃষ্টি হলো, এখন তাদের আন্দোলনেই অনেক জায়গায় অশান্তি ছড়াচ্ছে। মধ্যরাতে 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এসব ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন আইন উপদেষ্টা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন, ওনার মিটিংয়ে সিদ্ধান্ত আছে। আন্দোলন সামাল দিতে পুলিশের কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। কোথাও চড়া আবার কোথাও ঢিলে ঢালা আচরণ করছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, সব পরিস্থিতি পুলিশ ধৈর্য সহকারে নিয়ন্ত্রণ করছে। সবাইকে ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য। এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। দাবি আদায়ে জনভোগান্তি সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এইটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা মোকাবেলা করে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মিরপুরে অভিযান পরিচালিত হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মিরপুরের রূপনগরের আলিফ ওয়াশিং ফ্যাক্টরি, দ্বীপ ওয়াশিং ফ্যাক্টরি, আকসা ওয়াশিং ফ্যাক্টরি ও মিল্ক ভিটা রোডের অবৈধ লাইন উত্তোলন করা হয়েছে। অভিযানে 500 কেজি ক্ষমতা সম্পন্ন 1500 সিএফটির 2টি ব্রয়লার ও 300 সিএফটির 19টি ড্রায়ারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া মিল্ক ভিটা রোডে অবস্থিত 4 ইঞ্চি বিতরণ লাইন থেকে 2 ইঞ্চি ব্যাসের 30 ফুট লম্বা অবৈধ পাইপ লাইন তুলে ফেলা হয়েছে। রাজধানীর বংশাল থানাধীন এলাকায় জুতার কারখানায় অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে আসমা বেগম নামে একটি নারীকে আটক করা হয়েছে। তবে এলাকাবাসী এবং তার পরিবার জানান, আসমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি একাধিকবার নিজের শরীরেও আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। এছাড়া নিজের শিশু সন্তানকেও মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন এই নারী। এলাকাবাসী আরও জানান, মানসিক অসুস্থতার কারণে তাকে বিভিন্ন সময় চিকিৎসা করানো হলেও কোনো প্রতিকার পায়নি পরিবার। ভাত খায় না, আয়া পরে মাথা নষ্ট কি জানি হয়েছে আল্লাহ জানে। আর মাথা নষ্ট আমরা শরীর তো দেখতে যাব বিয়া দিছে যাবে, ভাত খায় না, আয়া পরে মার কাছে এখানে আসে যায় এরকম আর কি, তো মেন্টাল কিসিমের আর কি মানসিক রোগ। তো এর মানসিক রোগ নিজের শরীরে 3 বার আগুন লাগাচ্ছে, মিটার এদিকে নিজের শরীরে আগুন লাগা দিচ্ছে। আমরা রাস্তায় কথা কইতাছি, আমার বাচ্চারে রড দিয়ে চান্দি মেরে বেরিয়েছে, রড দুই ভিতরে হাইন্দা গেছে বাচ্চারে। মিরপুরের পল্লবী 2 নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে জনছায়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জনছায়া ফাউন্ডেশনের সভাপতি সাইফ মাহমুদ জুয়েল, প্রধান প্রতিষ্ঠাতা সাজিদ আহমেদ সুমন, প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম আজাদ সুমন সহ জনছায়া ফাউন্ডেশনের ভলান্টিয়ার ও সদস্যবৃন্দ। কম্বল বিতরণের সময় জনছায়া ফাউন্ডেশনের সভাপতি সাইফ মাহমুদ জুয়েল বলেন, জনছায়া ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং থাকবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বরগুনায় এই বছর শীতকালীন সবজি শিমের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও দাম নিয়ে হতাশ কৃষকরা। তাদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার পাশাপাশি পাইকার সংকটে লোকসানে তারা। জহিরুল ইসলাম পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক।
বরগুনার তালতলী উপজেলার সওদাগরপাড়া কৃষিগ্রাম। এবছর এই গ্রামে ৬৫০ বিঘা জমিতে শীতকালীন সবজি শিম আবাদ করা হয়েছে। শিমের ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা। কৃষকরা বলছেন উৎপাদন ভালো হওয়ায় এই গ্রামের শিম রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠান তারা। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় আসতে চান না পাইকাররা। এছাড়াও হঠাৎ করে দর কমে যাওয়ায় হতাশ তারা। আমরা এই একটা ওয়ার্ডে প্রায় 650 বিঘা জমিতে এখন সিম চাষ হইতেছে। বাংলাদেশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। এই বরগুনাতে এই তালতলির ভিতরে নিয়ে আমরা ওই পটুখালীর ভিতরে ব্যবসা করি। ওই ওপর নদীর ওপর ওই পটুখালী জেলা, ময়পুর, ওই আলিপুর, বাবলাতলা, কলাপাড়া এই জায়গায় নিয়ে আমরা বিক্রি করি। বর্তমানে দাম একেবারেই কম, আরও সামনে বাজার হয়তো খারাপ হইতে পারে। বাজারে কোনো চাহিদা নাই, পাইকার আসে না। আমরা কৃষি অফিস থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে যদি কিছু বীজ, কিছু সার আমরা পাইতাম, তো আমরা সামনে আরেকটু এগোইতে পারতাম। কৃষি বিভাগ বলছে সবজি উৎপাদনে নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করলেও বাজারের দাম নির্ধারণ কিংবা নিয়ন্ত্রণ করার সক্ষমতা নেই তাদের। প্রথম দিকেই কৃষি বিভাগ তাদের সাথে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে এটি শুরু করিয়েছেন। বর্তমানে উক্ত এলাকায় প্রায় 600 বিঘা জমিতে কৃষকরা বেড পদ্ধতিতে জমি উঁচু করে সবজির 12 মাস সবজি আবাদ করেন। ভবিষ্যতেও যদি কেউ করতে চায় কৃষি বিভাগ আমরা পরামর্শ, পাশাপাশি আমাদের যে বিভিন্ন প্রদর্শনীর কার্যক্রম আছে এবং কৃষকদের প্রশিক্ষণ দিয়ে আমরা সহযোগিতা করব। কৃষি ও কৃষকদের টিকিয়ে রাখতে হলে সরকারি উদ্যোগে বাজার সৃষ্টি করার দাবি সংশ্লিষ্টদের। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। আবারও ভিন্ন প্রসঙ্গ। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা সহ 10টি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানী পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে এই কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আগামী 1 বছরের মধ্যে নির্বাচনের দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। চলমান রাজনৈতিক বিষয়ে ঐক্যমত্য গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই পক্ষের আলোচনা হয়েছে, যদিও সৌজন্য সাক্ষাৎ, তারপরও বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। ফ্যাসিস্ট সরকার যাতে আবার ক্ষমতায় না আসতে পারে, একই সাথে প্রশাসনে তাদের দোসররা যাতে বহাল না থাকে, এমন 10টি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন বলে জানান বিএনপি মহাসচিব। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমও বেশ কিছু বিষয়ে দুপক্ষের মতৈক্যের কথা জানিয়ে বলেন, সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার দল সবার সহযোগিতা চায়। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। এর আগে 21 জানুয়ারি বরিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বৈঠক করেছিলেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ঢাবির প্রভিসির পদত্যাগ সহ 6 দফা দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। দাবি আদায়ে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান আইন উপদেষ্টার। শিক্ষার্থীদের মারামারির ঘটনা অনাকাঙ্ক্ষিত। শ্রমিক নেতার মুক্তির দাবিতে চলছে ট্যাঙ্ক লরি ধর্মঘট। 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ। এবং বসুন্ধরা থেকে সাবেক প্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার। হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।